তাহলে সব তোমরা কেমন আছো? লকডাউনে তোমাদের সাথে আমার অনেক দিনই দেখা হয়নি। খুব খারাপ লাগছে, তোমাদেরকে দেখতে পাচ্ছি না। তা স্কুলে নিশ্চয়ই বিভিন্ন সাবজেক্টগুলো একটু আধটু এই অনলাইনেই স্যারেরা পড়াচ্ছেন। তা আমি এখন তোমাদেরকে নবম শ্রেণীর রস ফিজিক্যাল সায়েন্সের রসায়নের অংশ অ্যাসিড ক্ষারক লবণ, এই অংশটা একটু পড়াবো। আমি অডিওর মাধ্যমেই সমস্তটা পড়াতে চাইছি। আমি যে অডিওটা তোমাদের কাছে পাঠাবো সেইটা তোমরা অবশ্যই একটু সংরক্ষণ করে রাখবে। অবশ্যই তোমরা একটু সংরক্ষণ করে রাখবে, কয়েকবার শুনবে। আমি যে কথাগুলো বলছি শুনতে শুনতেই দেখবে তোমাদের সব জানা হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। আমার অডিওটা শোনার পর তোমরা বইটা পড়ো বা আরও যা যা আছে তোমরা পড়ো। পড়লেই দেখবে চ্যাপ্টারটা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে। আর অবশ্যই তোমরা একটু লিখে লিখে প্র্যাকটিস করবে, তবে এই অ্যাসিড ক্ষারক লবণ চ্যাপ্টারটা ক্লিয়ার হবে। কেন এখানে অনেক অনেক কিছু মনে রাখার ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করি। অ্যাসিড ক্ষারক লবণ, অ্যাসিডস বেসেস অ্যান্ড সল্টস। তা প্রথমে আমি আসি আরহেনিয়াস অ্যাসিড। দেখো, তোমরা ক্লাস 8-এ যা পড়েছো সামান্য, এখানে তোমাদের কিন্তু আরেকটু বেশি পড়তে হবে। তা সেই জন্য আমি বলছি একটু মানসিকভাবে তৈরি হও, ভয় পেলে চলবে না। তা একটা নতুন একটা ধারণা, আরহিনিয়াস অ্যাসিড। আরহিনিয়াস হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। তিনি অ্যাসিডের একটা সংজ্ঞা দিয়েছিলেন, সেটা এই ধরনের যে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন হিসাবে কেবল এইচ প্লাস আয়ন বা প্রোটন অর্থাৎ H3O প্লাস আয়ন দান করে, সেই সকল হাইড্রোজেনযুক্ত যৌগগুলিকে বলা হয় অ্যাসিড। উদাহরণ হিসাবে HCl, তাকে যদি জল দাও, মানে HCl কে যদি জলে যোগ করো, তাহলে সেটি আয়নিত হয়ে ক্যাটায়ন H প্লাস বা H3O প্লাস এবং অ্যানায়ন Cl মাইনাস দেবে। আবার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এতে যদি তুমি জল যোগ করো তাহলে এটা আয়নিত হয়ে যাবে। এটা দুর্বল অ্যাসিড, সেই জন্য এর ভেঙে যাওয়া বা আয়নীয় বিয়োজনকে উভমুখী চিহ্ন দিয়ে দেখাতে হয়। তা ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? CH3COO মাইনাস, একে বলে অ্যাসিটেট আয়ন, ও H3O প্লাস মানে হাইড্রোনিয়াম বা হাইড্রক্সোনিয়াম আয়ন তৈরি করে। আবার H2SO4 একইভাবে জলে আয়নিত হয়ে তৈরি করে দুটো H3O প্লাস বা দুটো H প্লাস আয়ন প্লাস একটা সালফেট আয়ন। কারণ কি? কারণ অণুটিতে দুটো হাইড্রোজেন পরমাণু আছে। একইভাবে ফর্মিক অ্যাসিড HCOH আয়নিত হয়ে জলের উপস্থিতিতে HCOO মাইনাস মানে ফরমেট আয়ন ও H3O প্লাস বা H প্লাস আয়ন দেয়। ঠিক আছে, তাহলে আমরা পড়লাম আরহেনিয়াস অ্যাসিড। মনে রাখবে একটা কথা, যে আরহেনিয়াস হলো একজন বিজ্ঞানীর নাম। তিনি অ্যাসিডের এই সংজ্ঞাটা দিয়েছিলেন। HCl, HNO3, H2SO4 এরা হলো কি তীব্র অম্ল, যেটা তোমরা ক্লাস 8-এ জেনে এসেছো। CH3COOH, HCOOH, এছাড়াও অক্সালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি। এরা হলো সব জৈব অ্যাসিড এবং এদেরকে বলা হয় মৃদু অ্যাসিড। এরপর এসো অ্যাসিডের কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যেটা তোমরা জানো। যেমন দেখো, অ্যাসিড মাত্রই স্বাদে অম্ল মানে টক।
যদি তোমরা অ্যাসিডকে একটু মুখে দাও, দেখবে কি সেটা টক লাগছে। যেমন তেঁতুলের টক, অথবা কি লেবুর যে স্বাদ, ইত্যাদি। নীল লিটমাস কাগজকে লাল করে দেয়। ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবণ ও জল গঠন করে। ক্ষারের সাথে HCl ধরো বিক্রিয়া করছে, তাহলে কি তৈরি করবে? HCl প্লাস NaOH সমান NaCl প্লাস জল। আবার H2SO4 প্লাস CaO যদি বিক্রিয়া করে, ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে তৈরি করবে ক্যালসিয়াম সালফেট CaSO4 প্লাস জল। এছাড়াও ধাতব কার্বনেট এবং বাইকার্বনেট লবণের সাথে বিক্রিয়ায় CO2 গ্যাস তৈরি করে। যেমন ধরো সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস 2HCl, ধরো কি বিক্রিয়া হলো? 2NaCl মানে লবণ প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। মনে রাখবে। এছাড়াও অনেক ধাতুর সাথেই অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। যেমন ধরো তোমরা ক্লাস 8-এ পড়েছো, জিঙ্ক চূর্ণকে লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে যোগ করলে কি হবে? হাইড্রোজেন গ্যাস আর জিঙ্ক সালফেট লবণ তৈরি হবে। আচ্ছা, আমরা তো বললাম, এবার এসো কতগুলো পরিচিত অ্যাসিডের নাম আর তাদের সংকেত একটু জেনে নিই। তোমরা সংকেতগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে একটু। আমি মুখে বলছি। যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, এসব তীব্র অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ফসফরিক অ্যাসিড H3PO4, সালফিউরাস অ্যাসিড H2SO3, নাইট্রাস অ্যাসিড HNO2, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা জৈব অ্যাসিড। ফর্মিক অ্যাসিড পিঁমড়ে, বোলতা, মাকড়সা ইত্যাদি এদের সব হুলে থাকে ফর্মিক অ্যাসিড HCOOH। এছাড়া ফেনল বা কার্বলিক অ্যাসিড, যেটা সাপ তাড়াতে ব্যবহার করা হয়, এর উগ্র গন্ধের জন্য সাপ চলে যায়, সেটা কি ফর্মুলা? C6H5OH। অক্সালিক অ্যাসিড টমেটোতে থাকে, সেটার কি ফর্মুলা? COOH তার হোল 2 মানে COOH। তাহলে আমরা সংকেত কতগুলো জানলাম, তোমরা এগুলো একটু খাতায় লিখবে। এছাড়া বইটা তোমরা তো পড়বেই, আর তারপরে আর যার যা যা কিছু আছে পড়াশোনা করো, তাহলেই দেখবে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এবার এসো তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড কাদের বলে সে নিয়ে একটু কথা বলি। তীব্র অ্যাসিড কাদের বলা হয়? আমরা যা কিছু এখন বলবো সব কিন্তু আর্হেনিয়াসের ধারণা অনুযায়ী বলবো। সেই হিসাবে তীব্র অ্যাসিড কারা? দেখো, তীব্র অ্যাসিডের সংজ্ঞায় এইভাবে করে বলা হয় কি, যে সমস্ত অম্ল মানে অ্যাসিড জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়ে বেশি করে H+ আয়ন উৎপন্ন করে তাদের তীব্র অম্ল বা তীব্র অ্যাসিড বলে। কিন্তু যারা জলীয় দ্রবণে কম পরিমাণে আয়নিত হয়ে অল্প পরিমাণে H+ আয়ন দান করে তাদের বলে মৃদু অ্যাসিড। বোঝা গেছে? যেমন ধরো H2SO4, একে জলে যোগ করো। জলে যোগ করলে কি হবে? না, যেহেতু H2SO4 বলছি না, দুটো H, তাই জলের উপস্থিতিতে এটা আয়নিত হয়ে গিয়ে দুটো H+ ও একটা সালফেট SO4 ডবল মাইনাস আয়ন উৎপন্ন করে। এটা তীব্র অ্যাসিড, মানে পুরোপুরি ডিসোসিয়েট, মানে পুরোপুরি ভেঙে যায়। তার মানে কি, এক অণু সালফিউরিক অ্যাসিড থেকে ভেঙে যাওয়ার পর তাহলে দুইটি আমরা H+ আয়ন পাবো, তাই তো? আবার CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এটা জৈব অ্যাসিড এবং মৃদু অ্যাসিড। এতে যদি তোমরা জল যোগ করো, দেখা যায় কি একটা মানে এক অণু CH3COOH থেকে একটা H+ আয়ন পাবো। মনে রাখবে যে CH3COOH, এই যে বলছি আমরা, তা CH3-তে তিনটে যে H আছে এগুলো কিন্তু আয়নিত হবে না। হবে কোনটা আয়নিত? না, COOH এর H-টা আয়নিত হবে, তাই তো? সেই জন্য আমরা এর বিয়োজনের সময় কি লিখি? CH3COO মাইনাস প্লাস H+। ওকে, বেশ। মনে রাখবে যে কোনো জৈব অ্যাসিড হলো কি
মৃদু অ্যাসিড। কিন্তু যে কোনো অজৈব অ্যাসিড মানে তীব্র অ্যাসিড নয়। H2SO4, HNO3 ইত্যাদি এরা হলো তীব্র অ্যাসিড, এরা অজৈব অ্যাসিড। কিন্তু ধরো কার্বনিক অ্যাসিড H2CO3, এটা অজৈব অ্যাসিড হলেও এটা মৃদু অ্যাসিড, মনে রাখবে। তাহলে বোঝা গেল। অডিওটা তোমরা একটু বেশ কয়েকবার শোনো। আচ্ছা, এরপরে এসো অ্যাসিডের ক্ষার গ্রাহিতা। আচ্ছা দেখো, আমি একটা শব্দ মানে উচ্চারণ করলাম, অ্যাসিডের ক্ষার গ্রাহিতা। গ্রাহিতা মানে তাহলে কে? কি গ্রাহিতা মানে যিনি, মানে যে গ্রহণ করতে পারে। ক্ষার কাকে গ্রহণ করে? না ক্ষারকে। কে গ্রহণ করে? অ্যাসিড। দেখো এবার আমি সংজ্ঞাটা কিভাবে বলছি। অ্যাসিড ক্ষার বিক্রিয়ার সময় কোনো অ্যাসিডের একটি অণু আয়নিত হয়ে যতগুলি H+ আয়ন উৎপন্ন করে সেই সংখ্যাটিকে বলা হয় উক্ত অ্যাসিডের বা অম্লের উক্ত বিক্রিয়ায় তার ক্ষারগ্রাহিতা। বোঝা গেল ব্যাপারটা? শুনবে, বারবার শোনো। সাধারণভাবে কয়েকটা অ্যাসিডের ক্ষারগ্রাহিতা আমরা এইরূপ ভাবে বলছি। ধরো H2SO4 এর ক্ষারগ্রাহিতা কত? 2। কারণ H2SO4 আয়নিত হয়ে, এক অণু আয়নিত হয়ে দুটো H+ আয়ন দেয়, তাই তো? তোমরা NaOH কে একটা প্রমাণ হিসেবে ধরে নাও। NaOH এটা কি? কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা যদি আয়নিত হয় কি উৎপন্ন করবে? Na প্লাস প্লাস OH মাইনাস। তাহলে একটা NaOH থেকে আমরা কটা OH মাইনাস আয়ন পাবো? একটা। এখন H2SO4 এর সাথে NaOH এর বিক্রিয়া করাও, পুরোপুরি বিক্রিয়া করতে দাও। দেখো বিক্রিয়াটা ব্যালেন্স করে দেখো। ব্যালেন্স করতে গেলে দেখবে এক অণু H2SO4 তাকে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে, কার সাথে? NaOH এর সাথে বিক্রিয়া করিয়ে লবণ যদি তোমরা গঠন করতে চাও, দেখবে কি 2 অণু NaOH লেগে যাচ্ছে। অর্থাৎ যেখান থেকে আমরা দুটো OH মাইনাস আয়ন পাবো, তাই তো? তাহলে এক অণু H2SO4 দুটো ক্ষার অণু মানে NaOH অণুকে গ্রহণ করলো, তাই তো? সেই সেখান থেকে তো আসছে কথাটা ক্ষারগ্রাহিতা। তাহলে সালফিউরিক অ্যাসিডের এই বিক্রিয়া ক্ষারগ্রাহিতা কত হলো? 2। এই জন্যই HCl এর ক্ষারগ্রাহিতা 1, HNO3 এর ক্ষারগ্রাহিতা 1, HCOOH এর ক্ষারগ্রাহিতা 1। বোঝা গেল? তোমরা এই বিক্রিয়াটা একটু খাতায় লেখো। ধরো আমি দুটো ধাপে বিক্রিয়াটা লিখছি। H2SO4 প্লাস NaOH, মানে এক অণু H2SO4 এক অণু NaOH নাও, তাহলে কি তৈরি করবে? NaHSO4 প্লাস জল। তাহলে দেখো তৈরি হয়েছে কি লবণ? NaHSO4। তাহলে একটা H কিন্তু রয়ে গেল। তাহলে কি বলবো আমরা? H2SO4 অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু থাকলেও এক অণু NaOH এর সাথে বিক্রিয়া করে কি করেছে? না এক অণু জল তৈরি করেছে, আর একটা H কে সে প্রতিস্থাপিত করতে পারে না। তাহলে এই বিক্রিয়ায় H2SO4 এর ক্ষারগ্রাহিতা আমরা বলবো 1। কিন্তু যদি এই বিক্রিয়াটা করি আমরা H2SO4 প্লাস 2NaOH, তাহলে তখন আমরা কি লিখতে পারবো? Na2SO4 প্লাস 2H2O। দেখো এই যে Na2SO4 তৈরি হলো, এতে আর কোনো H আছে কি? নেই। তাহলে এক অণু H2SO4 এক্ষেত্রে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে গেছে। তাহলে তার জন্য ক অণু NaOH লাগলো? 2 অণু, তাই তো? সেই জন্য তো 2 অণু জল তৈরি করেছে। সেই জন্য আমরা বলবো এই বিক্রিয়ায় H2SO4 এর ক্ষারগ্রাহিতা হলো 2।
বোঝা গেল? আচ্ছা, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবে ক্ষারগ্রাহিতা। এবার এসো আমরা ক্ষার ও ক্ষার ও ক্ষারক নিয়ে কিছু আলোচনা করব। আচ্ছা, ক্ষার ও ক্ষারকে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথা মনে করে দিতে চাইছি। তাহলে দেখো, আমরা যে আর্হিনিয়াস অ্যাসিডের বিষয়ে পড়লাম, যেমন ধরো HCl, H2SO4, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি যাই বলি না কেন, সব ক্ষেত্রেই অ্যাসিডের সংজ্ঞা যখন আমরা দেবো তখন কিন্তু জল, এই দ্রাবকের ব্যাপারটা আনতেই হবে। তাহলে H2SO4 অ্যাসিড, HNO3 অ্যাসিড, CH3COOH অ্যাসিড কেবলমাত্র জলীয় মাধ্যমে। কিন্তু যদি আমরা H2SO4কে মনে করো বেঞ্জিন অথবা কেরোসিন অথবা পেট্রোল অথবা ডিজেল অন্য কোনো মাধ্যমে যোগ করি, তখন কিন্তু H2SO4 কোনো মতেই অ্যাসিড হিসেবে আচরণ করবে না। এবার তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে স্যার, যদি আমি আগে থাকতে জল দিয়ে দিই, না, সেটা কখনোই চলবে না। মানে তুমি ধরো H2SO4 আগে থাকতে জল মিশিয়ে সেইটাকে তুমি পেট্রোলে যোগ করছো বা কেরোসিনে যোগ করছো, আমি সেই কথা বলছি না কিন্তু। মানে H2SO4 মানেই হচ্ছে কি, তাতে এতটুকুও জল থাকবে না, একটা মানে একটা ফোঁটাও জল থাকবে না, একেবারে বিশুদ্ধ, একবার ড্রাই H2SO4। ক্লিয়ার? হ্যাঁ, এইবার আমরা আলোচনা করব ক্ষারক ও ক্ষার নিয়ে। তাহলে প্রথমে আমরা ক্ষারক নিয়ে বলবো। ঠিক একই রকম ভাবে বিজ্ঞানী আর্হিনিয়াসের মতে দেখো বলা হচ্ছে কি, যে সকল যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যানায়ন হিসাবে কেবলমাত্র OH মাইনাস আয়ন দান করে তাদের বলা হয় ক্ষারক। বোঝা গেল? আরো একবার শোনো, যে সকল যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যানায়ন হিসাবে OH মাইনাস আয়ন দান করে তাদের বলা হয় ক্ষারক। সকল ক্ষারক কিন্তু মনে রাখবে জলে দ্রবীভূত হয় না। ক্ষারক সমূহের মধ্যে যারা জলীয় মাধ্যমে দ্রবীভূত হয় তাদের বলা হয় ক্ষার বা অ্যালকালি। ক্ষারককে ইংরেজিতে বলা হয় বেস। আর তাহলে বেসের মধ্যে, মানে বেসগুলোর মধ্যে যারা জলে দ্রবীভূত হয় তাদের বলা হয় অ্যালকালি। যেমন CaO, MgOH তার হোল 2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, NaOH, Na2O, AlOH তার হোল 3 ইত্যাদি। ধরো এরা সকলেই ক্ষারক, তাই তো? কিন্তু পরীক্ষা করে দেখা যায় এদের মধ্যে কেবলমাত্র NaOH, Na2O এরা জলে দ্রবীভূত হয়, তাই এরা ক্ষারক। আবার ক্ষারও বলবো আমরা, তাই তো? তাহলে এরা ক্ষারক, কিন্তু এদেরকে আমরা ক্ষারও বলবো। তাহলে এরা ক্ষারও বটে, কিন্তু বাকিগুলি ক্ষার নয়। কে? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এরা কিন্তু জলে সাধারণ উষ্ণতায় অদ্রাব্যই থাকে। তাই এদেরকে আমরা ক্ষারক বললেও ক্ষার বলবো না। সেই জন্য মনে রাখবে, একটা কথা বলা হয়, সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারও ক্ষার নয়। NaOH, তাতে জল যোগ করলে Na প্লাস প্লাস OH মাইনাস। CaOH তার হোল 2, এতে জল যোগ করলে Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস। Na2O সোডিয়াম অক্সাইড, তাতে জল যোগ করলে কি হবে না, NaOH তৈরি করবে, প্রথমে NaOH তৈরি করবে, তারপরে এটা আয়নিত হয়ে যাবে Na প্লাস OH মাইনাস এই হিসাবে, তাই তো? তাহলে এইভাবে আয়নিত হবে। আচ্ছা, এবার আরেকটু নতুন বিষয় বলি, তীব্র ক্ষার, মৃদু ক্ষার। তীব্র ক্ষার, মৃদু ক্ষার। দেখো, তীব্র ক্ষারগুলি আমরা কি বলবো তাহলে, না, জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়ে বেশি করে H প্লাস OH মাইনাস আয়ন দান করে।
কিন্তু মৃদু ক্ষারগুলি জলীয় দ্রবণে কম পরিমাণে আয়নিত হয়ে কম পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, ওই তীব্র অ্যাসিড মৃদু অ্যাসিডের মতোই। ক্লিয়ার? যেমন ধরো তীব্র ক্ষারকে NaOH, KOH, CaOH এর হোল 2 ইত্যাদি, এরা হলো তীব্র ক্ষার। তো ক্ষারকও বলতে পারবো এদেরকে। এরা প্রায় সম্পূর্ণভাবে আয়নিত হয়ে থাকে। আবার NH4OH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, ফসফোনিয়াম হাইড্রক্সাইড, PH4OH, এরা হলো কি মৃদু ক্ষার, অর্থাৎ এরা জলীয় দ্রবণে অল্প পরিমাণে আয়নিত হয়ে থাকে। যেমন ধরো, মনে করো 1 লিটার জলে 1000টা NH4OH অণু আছে। তাহলে 1000টা NH4OH অণু থাকলে হয়তো 20টি অণু বিয়োজিত হয়ে আছে কি 50টি অণু বিয়োজিত হয়ে আছে, কিন্তু বাকিগুলো অবিয়োজিত অবস্থায় আছে। তাই একে আমরা বলছি কি মৃদু ক্ষার। ঠিক আছে, আমি এই অডিওটা এখানে শেষ করলাম। তাহলে তোমরা আশা করি শুনলে। আমি পরের অডিওতে তোমাদেরকে বাকি অংশ আবার বলবো।